জাতীয়তাবাদী ছাত্রদল ভয় পায় কিনা, এটা বাস্তবায়নের ক্ষেত্রেও কি এই ভূমিকাটা থাকবে? আমার মাননীয় প্রধানমন্ত্রীকে ফলো করেই ছাত্রলীগ কাদেরকে প্রতিপক্ষ মনে করত? আমাদের যদি ভুলও হয় আমরা স্বীকার করে নিই আমরা এটা ভুল করেছি। ছাত্রলীগের নেতাকর্মী যেভাবে জড়িত হবে ঠিক বর্তমান গুপ্ত সংগঠনও ঠিক এইভাবে তাদের কারা অনেকের নাম গুপ্ত উঠে আসবে। সংগঠন, তাদের নাম কি? নিজেরা যেরকম ঠিক তেমনি অন্যদেরকেও চিন্তা করে। আমি আমার চোখ দিয়ে তো ভিডিও দেখেছি, ছাত্র শিবিরের কোন নেতা কখন কোথায় লড়াই করেছে তার ফুটেজ দেখান। কাকে স্বর্ণ পদকটা দেবেন? কোনো এক সময় আমি আপনাকে এটা উল্লেখ করতে চাই, এই গুপ্ত সংগঠন তাদের অ্যাক্টিভিটিসগুলো পাবলিশ না করার পেছনে একটা বড় কারণ আমার কাছে মনে হচ্ছে কোনো এক সময় যদি আবারও আওয়ামী লীগ ছাত্রলীগ ফিরে আসে। এটাকে আপনি কতটা সমর্থন করেন? আমার সাথে দেখা করার জন্য বারবার ফোন দিত। যখন তারা এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে, ছাত্র জনতা গণ অভ্যুত্থান ঘটেছে, তখন এই সরকারের কোনো ভুল চোখে পড়েছে কিনা আপনার? না 100-তে 100? আওয়ামী লীগ কিন্তু কিছু মানুষ হয়তো দুই একজন মানুষ হয়তো ভালো কাজ করছে, তারা থাকতে পারছে, তারা এখন সংগঠিত হওয়ার চেষ্টা করতেছে এবং যে জনসভা এই যে ভালো মানুষ যে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, ভালো আওয়ামী লীগের নেতাকর্মী, তো সেখানে বাধা কেন? আপনি যে ছাত্র শিবিরের সমালোচনা করছেন, সেই ছাত্র শিবির তো বলছে যে বর্তমান ছাত্রদল সেই ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয়েছে। প্রিয় দর্শক, পডকাস্ট 24-এ স্বাগত সবাইকে। আমি রাজীব খান আছি আপনাদের সঙ্গে। আমরা আজ আলোচনা করব ছাত্র রাজনীতির বর্তমান অবস্থা নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি জিয়াউদ্দিন বাসিত। জিয়াউদ্দিন বাসিত, আপনাকে স্বাগত পডকাস্ট 24-এ। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি অর্থাৎ আপনাদের মূল দলের শাসনামলের এই পর্বের 100 দিন পার হলো, কেমন কাটলো আপনাদের ছাত্র রাজনীতি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা টিভি সেটের সামনে বসে আমাদের এই পডকাস্ট দেখছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা তো দীর্ঘদিন ছাত্র রাজনীতির যে মহত্ব মর্যাদা সেটা আসলে ফ্যাসিস্ট সময় বুঝতে পারিনি, কারণ আমরা নির্যাতন, নিপীড়ন এবং বিভিন্ন জুলুমের মধ্যে দিয়ে গিয়েছিলাম। ক্যাম্পাসগুলোতে গেলে আমাদের উপর আক্রমণ হতো, ক্যাম্পাসে আমরা ঠিকমতো অবস্থান করতে পারতাম না, মুক্ত গণতান্ত্রিক চর্চার থাক দূরের কথা, আমরা নিজেদের আর কোনো অধিকারের কথাও বলতে পারতাম না। তো সেই সময় আমাদের একটা সময় গেছে যখন আমরা ছাত্র রাজনীতির বিষয়টা মানে রাজনৈতিক চর্চাটা, ছাত্র রাজনীতির চর্চাটা আমরা করার সুযোগ পাইনি। আমরা যতটুকু পেয়েছি, আমরা আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা অর্জন করেছি, আমরা দেশের জন্য সংগ্রাম করেছি, আমরা আন্দোলন সংগ্রামে নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়েছি। মৃত্যু পতাকায় দাঁড়িয়ে আমরা পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে দেশের কথা বলেছি, দেশের স্বার্থে কাজ করেছি। এখন 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা সকল অঙ্গ সংগঠন এবং আমাদের বাংলাদেশের সকল সংগঠন, যতগুলো একদম গণতান্ত্রিক ছাত্র সংগঠন আছে যারা মুক্ত গণতান্ত্রিক চর্চা করে, প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে সেই সুযোগটা পেয়েছে এবং ঠিক তেমনি ছাত্রদলও সেই সুযোগটা এখন পেয়েছে। বেশি দিন হয়নি বাংলাদেশের, আপনারা জানেন 5 আগস্টের পরবর্তী সময়ে যে পরিবর্তিত রাজনীতি, সেই পরিবর্তিত রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিজেদের সাথে খাপ খাইয়ে নিয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যেই উদ্দেশ্য এবং গৌরবোজ্জ্বল ইতিহাস, সেগুলোকে লালন পালন এবং ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করছে। যেই প্রশ্নটা আপনি করেছেন, সরকারের 100 দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা যারা এই সময়ের কর্মী আছি, আমরা কখনোই নিজের দল সরকার গঠন করেছে এরকম কোনো টেস্ট আমরা পাইনি। আমরা যখনই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তখন থেকেই তখনকার পতিত স্বৈরাচার সরকার শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের শাসনামল ছিল, সেই ক্ষেত্রে আমরা রাজনৈতিক চর্চাটা করতে পারিনি। কিন্তু আমরা যখন পরিবর্তিত যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে রাজনৈতিক চর্চা করতে গিয়ে আমরা বুঝতে পেরেছি অনেক অভিজ্ঞতা সঞ্চার হচ্ছে এবং যে একটা সময় আমরা দেশকে রক্ষা করার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য কাজ করেছি, এখন আমরা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করছি। মূলত বিষয়টা দু ধরনের। একটা হচ্ছে খুব দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে একটা সময় নিজের সর্বস্ব দিয়ে ক্যাম্পাসগুলোতে কথা বলা এবং দেশের স্বার্থে আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করা। আর এখনটা হচ্ছে বাংলাদেশ বিনির্মাণ, আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিজেদের সর্বোচ্চ উজাড় করে দেওয়া। যে রাষ্ট্রটা স্বপ্নের রাষ্ট্র, যে রাষ্ট্রটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তলাবিহীন জুড়ি থেকে
স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত করেছেন, সেটাকে টেনে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন এবং আপসীর নেত্রী হিসেবে যিনি স্বীকৃত হয়েছেন, পরবর্তী গণতন্ত্র মা হয়েছেন, এবং বর্তমান সময়ে যিনি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, উনি ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেই আদর্শ, সেই আদর্শকে টেনে নিয়ে বাংলাদেশ সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কাজ করছে। আর আমরা সেই সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ওনার যেই পরিকল্পনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশীদার হিসেবে সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে ন্যায় ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র গঠনের জন্য ছাত্রদলের যেই ভূমিকা রাখা প্রয়োজন, প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব, শিক্ষা বান্ধব এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কথা বলা দরকার, সেই কাজগুলো এবং সকল অন্যান্য দলের যেই সকল ছাত্র সংগঠনকে মুক্ত গণতান্ত্রিক চর্চার করার সুযোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরলসভাবে কাজ করছে। এই মুহূর্তে আমরা ছাত্রদল যেই কাজগুলো বিশেষভাবে করছি, দেখা যাচ্ছে যে আমরা খুব সকালে, এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ফলো করেই খুব সকালে আমরা উঠে যাচ্ছি। আগে আমরা খুব সকালে উঠে আন্দোলন সংগ্রামে ব্যস্ত হয়ে পড়তাম, এখন আমরা খুব সকালে উঠে ক্যাম্পাসে যাই, ক্যাম্পাসে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের কথা শুনি এবং সকল শিক্ষার্থীদের মাঝে যে বাংলাদেশের আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তারা কেমন বাংলাদেশ দেখতে চায়। দেখা যাচ্ছে যে আমি আমার জায়গা থেকে এবং আমার মতো অনেক নেতাকর্মী আছে যারা নেতৃত্ব দিচ্ছেন বা নেতৃত্ব দিবেন বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্ররা দীর্ঘদিন পরিশ্রম করে যাচ্ছেন, তাদের সকলেরই একই কাজ। আমি মনে করি যে আমরা গিয়ে শিক্ষার্থীদের সাথে ভিউ এক্সচেঞ্জ করি যে আপনি আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান, এবং যেই কোনো সাবজেক্ট নিয়ে যেই কোনো দেশের, আপনি জানেন আমাদের দেশে প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা ঘটে এবং সেখানে সরকারের ভূমিকা কী থাকে, ছাত্রদের ভূমিকা কী থাকে, একটা সাধারণ শিক্ষার্থী হিসেবে একজন সাধারণ শিক্ষার্থীর ভূমিকা কী হওয়া উচিত, সেই কারণে আমরা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করি। আপনি বলছিলেন যে বিগত 16-17 বছর ক্যাম্পাসে নির্যাতনের মুখে ছিলেন, অত্যাচারের মুখে ছিলেন, বৈষম্যের মুখে তো ছিলেনই আপনাদের ভাষায়। কাদের দ্বারা সেটি? সেই সংগঠনটি এখন নিষিদ্ধ এবং তাদের মাদার সংগঠনও নিষিদ্ধ এবং পতিত স্বৈরাচার সরকার হিসেবেই তারা আমাদের বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার হিসেবেই প্রতিষ্ঠিত। নিষিদ্ধ ছাত্রলীগের কর্তৃক আমরা এতই নির্যাতনের শিকার হয়েছি, এত নিপীড়নের শিকার হয়েছি। আমরা ক্লাসে যেতাম সকাল 6টায়, আমরা সকাল 6টায় গিয়ে ডিপার্টমেন্টে লুকিয়ে থাকতাম, পরীক্ষা হলে ক্লাস তো করতে পারতাম না ঠিকমতো। পরীক্ষার সময় আমরা দেখা যাচ্ছে যে ছাত্রলীগ যখন খবর পেয়েছে ছাত্রদলের অমুক ক্যাম্পাসে প্রবেশ করেছে, তখন কিন্তু তারা আমাদেরকে হামলা করার জন্য, আক্রমণ করার লক্ষ্যে আমাদের ক্যাম্পাসে পর্যন্ত, ডিপার্টমেন্টে গিয়ে পর্যন্ত হামলা করেছে। এবং এমন অসংখ্য দিন আমার ডিপার্টমেন্টের শিক্ষকরা তাদের টেবিলের নিচে লুকিয়ে রেখেছিল। এমন অসংখ্য দিন হয়েছে পরীক্ষার হলে গিয়ে তারা আক্রমণ করেছে এবং আমি আমার শিক্ষকদের সহযোগিতায় আমি শিক্ষকদের রুমে গিয়ে টেবিলের নিচেও আমরা কিন্তু লুকিয়েছিলাম। এরকম আমরা যখন ক্যাম্পাসে মানে যাওয়ার জন্য পরীক্ষা, ক্লাস, যেটা আমার অধিকার, আমি যেই কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, যেই কারণে আমার নিজের জ্ঞানকে এনরিচ করার জন্য, আমি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য নিজের জ্ঞান তো থাকা দরকার, সেই জ্ঞান অর্জনের জন্য গেলেও আমরা কিন্তু ওদের রোশানলে পড়তাম এবং তারা আমাদেরকে নির্মমভাবে অত্যাচার করতো। এমনও দিন হয়েছে প্রত্যেক দিনই আমাদের ফোনে মেসেজ আসতো। আপনি জানেন প্রতিদিনই, যখন হোয়াটসঅ্যাপের যুগ ছিল না, তার আগে ভাইবার ছিল, ভাইবারে, মেসেঞ্জারে, ইভেন মোবাইল মেসেজে কিন্তু SMS আসতো যে আজকে কিন্তু ক্যাম্পাসে আসবি না, আসলেই তোকে কিন্তু মেরে পুলিশে দেওয়া হবে, আদারওয়াইজ তোকে কিন্তু হাড়গুড় ভেঙে একাকার করে দেওয়া হবে। এরকম অনেক থ্রেটের মধ্যে কিন্তু আমরা ক্লাস করেছি এবং সেই সংগঠনটা বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্তৃক। আপনার এই অসংখ্য উদাহরণ আছে, আমার হাতে এখানে এখনো কোপের দাগ আছে। আমি বিশ্ববিদ্যালয়ে তখন ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে পড়ি মেবি, আমি খেলার মাঠে ছাত্রলীগ আমার উপরে হামলা করে, অতর্কিত হামলা করেছে এবং রামদা দিয়ে কুপিয়েছে। তো এরকম অসংখ্য নির্মম নির্যাতনের শিকার আমার জীবনে এবং আমার সহযোদ্ধাদের জীবনে কিন্তু আছে। আমরা সেই শিকার হয়েছি ক্যাম্পাসগুলোতে। আমরা কেন ছাত্রলীগ আপনাদের প্রতি এত অত্যাচার চালাতো, নির্যাতন চালাতো কেন? কারণ হচ্ছে তারাই নিজেদেরকে স্টেট মনে করতো, অনলি তারাই থাকবে। আপনার এক নায়কতান্ত্রিকতা প্রতিষ্ঠা করতে গেলে যেই পন্থাগুলো অবলম্বন করা উচিত, যেই পদ্ধতিগুলো গ্রহণ করা দরকার, সকল পদ্ধতি এবং পন্থাগুলো তখন ছাত্রলীগ গ্রহণ করেছে। তার মধ্যে হচ্ছে ভিন্ন মতের যেই সংগঠনগুলো আছে সেই সংগঠনের নেতাকর্মীদেরকে অত্যাচার, নির্মম নির্যাতন করবে। এবং ছাত্রলীগ কাদেরকে প্রতিপক্ষ মনে করতো? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অনেক বড় সংগঠন। আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সৃষ্টির পর থেকেই তাদের নিজস্ব আলো দিয়েই কিন্তু আলোকিত হয়েছে। আপনি দেখেন আমাদের ছাত্রদলের অনেক নেতা কিন্তু এখন বর্তমানে মিনিস্ট্রিতে আছে, অনেক ভালো ভালো পজিশনে আছে। একটা রাষ্ট্রের জন্য, দেশের জন্য কথা বলতে গিয়ে অনেক কিন্তু শহীদ হয়ে গেছে এবং অনেকে গুমের শিকার হয়েছে। আপনি ইলিয়াস আলী ভাই আমাদের ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিল, নির্বাচিত, উনি কিন্তু গুমের শিকার হয়েছেন। আমাদের ছাত্রদলে এরকম অসংখ্য নেতাকর্মী আছে যারা গুম, খুন এবং
পঙ্গুত্ব বর্ণন করেছেন, এবং অসংখ্য নেতা আছে, এবং নির্মম নির্যাতনের ফলে এমন অনেক নেতা আছে যারা কারাগার থেকে বের হয়ে এসে কিন্তু মারাত্মক অসুস্থতায় এই যে পড়ে কিন্তু যখন মারা এই গেছে। পরিস্থিতিতে ছিলেন, কখনো কি মনে হয়েছে আপনাদের যে আমরা অন্য ছাত্র সংগঠনের যারা ছাত্রলীগের সঙ্গে মিশে গিয়েছিল, অনেক পদ পদবি নিয়েছিল, আপনাদের ভিতরে কি ওই জিনিসটা এসছে আমরাও ঠিক এইভাবে একটু তাদের সঙ্গে মিশে যেয়ে তাদের পদ পদবি নিয়ে থাকি? দেখুন, এই বিষয়টা আপনি যে কোশ্চেনটা করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ট্রান্সপারেন্ট। আমাদের যদি ভুলও হয় আমরা স্বীকার করে নিই আমরা এটা ভুল করেছি, এবং এটাই রাজনৈতিক চর্চা হওয়া দরকার। এবং যারা অন্য দলের ভিতরে মিলেমিশে রাজনীতি করেছে তারা তো এক কথায় মুনাফিক। এবং আপনি জানেন যে ইসলাম ধর্মে আমরা যে ধর্মাবলম্বী দেশ, এবং আমরা যে ধর্মকে বিলংস করি এবং যে ধর্ম পালন করি, ইসলাম ধর্মে কিন্তু সরাসরি মুনাফিকের বিরুদ্ধে কিন্তু হাদিসে কুরআনে স্পষ্টভাবে লেখা আছে, এবং এদের চিহ্ন কী কী। আমরা তো সেই মুনাফিকি করতে পারি না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ আমরা লালন করি, সেই আদর্শে কখনো এই কথা শিখায় না যে তুমি অন্য দলের ভিতরে গিয়ে রাজনৈতিক চর্চা করে অন্য দলকে এবং রাষ্ট্রের মানুষদেরকে বিভ্রান্ত করো। এই কাজটা তো আমরা করতে পারি না, এবং এটা আমরা শিখিনি। তেমনি ঠিক না, আমাদের পূর্বসূরীরা আমাদেরকে এই কাজটা শিখায়নি। এই কারণে আমরা কখনো এটা পারিনি। আমরা এই কারণে মৃত্যু পতাকায় দাঁড়িয়ে পুলিশের বুলেটের সামনে, ছাত্রলীগের নির্যাতনের সামনে আমরা ক্যাম্পাসে গিয়েছি, আমরা মিছিল করেছি, আমরা চেষ্টা করেছি। আপনি জানেন একটা সময় মিডিয়াতে অনেক সময় আমরা ছোট ছোট মিছিল করতাম, দাঁড়াতে পারতাম না, মিছিল করতাম দেখে অনেকে আমাদেরকে নিয়ে ট্রল করেছে। যখন সোশ্যাল মিডিয়া খুব হয়েছে, আপনার চালু হয়েছে বাংলাদেশে, তখন কিন্তু অনেক সময় এই যে 10-15 জন 20 জনের মিছিল, এটা তো কেউ করতে পারতো না। এই সাহসও তো কেউ তখন শেখ হাসিনার বিরুদ্ধে করতে পারেনি। আপনার এই সাহসগুলোর কারণেই তো একটা সময় জুলাই আন্দোলনের ক্ষেত্রে মানুষের মনে সুপ্ত বাসনা হয়েছে যে আসলে এরা তো ফ্যাসিস্ট, এদের বিরুদ্ধে সবাইকে দাঁড়াতে হবে, না হলে তো এরকম গুলি করে শিক্ষার্থী মারতো না। সুতরাং এই জায়গায় আমাদের দীর্ঘদিন আস্তে আস্তে আমরা মিছিল করে, সংগ্রাম করে, সমাবেশের মাধ্যমে, আপনি চিন্তা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি কার্যক্রম এবং প্রতিটি স্তরে স্তরে যেই কোনো সাংগঠনিক কার্যক্রমের ক্ষেত্রে আপনি দেখবেন সবসময় আমরা ট্রান্সপারেন্ট। আমাদের যেটা বলবো আমরা সামনে বলবো। আমি আপনাকে যদি আজকে প্রতিবাদ করার ভাষা থাকে, আমি আপনাকে সরাসরি প্রতিবাদ করবো। এই ভাষাটাই স্পষ্টবাদী হওয়াটাই কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শের সাথে যায়। মানে আপনি বলছেন যে এরকম কোনো ছাত্র সংগঠন ছিল যারা মুনাফিকি করে তাদের ছাত্রলীগের সঙ্গে মিশে একাকার হয়ে গিয়েছিল? আপনি তো 5 আগস্টের পরে তো আপনি এটা সবগুলোর প্রমাণ আপনি দেখেছেন যে 5 আগস্টের পরে সবগুলোর প্রমাণ আপনি দেখেছেন। কারা ওই সংগঠন, যেই সংগঠন ছাত্রলীগের থেকে তাদের ভিতরে থেকে রাজনীতি করেছে, তাদের রাজনৈতিক চর্চা স্টাবলিশড করেছে। এবং আমি আজকে আমার কাছে আমি খুব অবাক হই মাঝে মাঝে যখন চিন্তা করি বিভিন্ন হলের মধ্যে গেস্ট রুমগুলো, আপনারা যে গেস্ট রুম কালচার যেটা প্রচলিত, এবং আমার মনে হচ্ছে যে বর্তমানে একটা সংগঠন, যে সংগঠন নিজেদেরকে খুব স্টেক হোল্ডার দাবি করে জুলাই আন্দোলনে, তাদের মধ্যে কিন্তু অনেককে খুঁজে পাওয়া যাবে যারা সাধারণ শিক্ষার্থীদেরকে নির্যাতন করেছে। এরকম কিন্তু টপিকস ফেসবুক স্ট্যাটাসকে অনেক শিক্ষার্থী দিয়েছে। এবং আমরা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন কারা অন্তরীণ ছিলাম, কারাগারে ঢুকে মরছি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, আমরা যখন গুম হয়েছি, আমরা যখন ডিবির কার্যালয়ে রিমান্ডে ছিলাম, আমরা যখন পুলিশের হেফাজতে থেকে মৃত্যুবরণ করা অনেক ছাত্রদলের নেতা আছে পুলিশের হেফাজতে থেকে মৃত্যুবরণ করেছে এবং আমাদের অঙ্গসন, তখন ওই সংগঠন ক্যাম্পাসে নৌকা স্লোগান দিত, এবং তারা সেখানে জয় বাংলা বলে স্লোগান দিত, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিত। এই যে ওই সংগঠনের চরিত্র, এই চরিত্র তো আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক সংগঠন এরকম না থাকুক যারা এরকম ভিতরে গুপ্ত থেকে অন্য দলের সাথে মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক চর্চাটাকে কলুষিত করেছে। আমি মনে করি যে ছাত্রলীগের যদি বিচারের আওতায় আনা হয়, আপনি যদি ছাত্রলীগের বিচারের আওতায় আনা হয় এবং তাদেরকে যদি খুঁজে আইডেন্টিফাইড করা হয় যে কারা কারা ওই হামলায় জড়িত ছিল, আমি নিশ্চিতভাবে বলতে পারি ছাত্রলীগের সাথে সাথে ছাত্রলীগের নেতাকর্মী যেভাবে জড়িত হবে, ঠিক বর্তমান গুপ্ত সংগঠনও ঠিক এইভাবে তাদের অনেকের নাম উঠে আসবে। তাদের নাম কি? ছাত্র শিবির, যারা ইসলাম বিক্রি করে রাজনীতি করে, এবং যারা তারা সব সময় বলে আমরা আমাদের জামাত ইসলামীর লেজুর ভিত্তি করি না। যখন 71 নিয়ে প্রশ্ন আসে তখন 71-এ যারা অন্যায় করেছে তারা 24 দিয়ে ডাকতে চায়, আর যখন যারা তাদের ছাত্র সংগঠন তারা কি করতে চায়, তারা বলে যে 71-এর যে জামাত ইসলাম তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। কিন্তু আমি অত্যন্ত অবাক হচ্ছি, অত্যন্ত দুঃখ স্বরে আপনাকে উপস্থাপন করছি যে তারাই আবার বলে যে আমরা ওই জামাত ইসলামীর সাথে নেই, আবার আমরাই
জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার জন্য জেলায় জেলায় হেলিকপ্টারে ঘুরে বেড়ায়। এই যে একটা ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের এই চরিত্রটা আপনার এতটা, এটা এটা ওপেন ওপেন মানুষ দেখে। আমার লজ্জা হয় মাঝে মাঝে যে এই সংগঠনের নেতাকর্মীদের কি কোনো লজ্জা নাই যে তারা একটা সময় বলেছে আমরা লেজুর ভিত্তিক করি না, পরে গিয়ে দাঁড়িপাল্লার ভোট চেয়েছে। একটা সময় তারা নৌকা নৌকা বলেছে, তারা জয় বাংলা বলে চিৎকার দিয়েছে, তারা এখন বলতেছে তারা বাংলাদেশের সবচেয়ে বড় আদর্শ ছাত্র সংগঠন যারা ইসলামকে পুঁজি করে রাজনীতি করে। সুতরাং আমি মনে করি এই ধরনের মিথ্যা থেকে বেরিয়ে এসে ছাত্র শিবিরের সুন্দর আমাদের মতো আমরা যে রাজনীতি করি, যে রাজনৈতিক চর্চা করি, সাধারণ মানুষের জন্য যে রাজনৈতিক চর্চা করি, আমরা নিজেদের জন্য না, আমরা সাধারণ মানুষের জন্য, সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা রাজনৈতিক চর্চা করি। সেই রাজনৈতিক চর্চা আপনি যে ছাত্র শিবিরের সমালোচনা করছেন, সেই ছাত্র শিবির তো বলছে যে বর্তমান ছাত্রদল সেই ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এই কথাটা সে বলতে পারে, কারণ হচ্ছে নিজের যেই রকম ঠিক তেমনি অন্যদেরকেও চিন্তা করে। আপনি চিন্তা করেন তারা ছাত্রলীগের সাথে থেকে কিন্তু অনেক নির্যাতন করেছে মানুষকে, শিক্ষার্থীদেরকে। এরকম অসংখ্য উদাহরণ কিন্তু অনেকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়েছে যে আমি হলে থাকা অবস্থায় আমাকে যে গণরুম ছিল, গণরুম থেকে ডেকে এনে আমাদের সিগারেট এনেছে। এরকম একটা শিক্ষার্থী তার স্ট্যাটাস দিয়েছে। এরকম অসংখ্য শিক্ষার্থী অসংখ্য ক্যাম্পাসে তাদের স্ট্যাটাসগুলো দিয়েছে। এবং তারা যে বলছে তারাই প্রকৃতভাবে একটা সময় ছাত্রলীগ করেছে এবং ছাত্রলীগের চরিত্র তারা ধারণ করে বিদায় তারা মনে করে আরেকটা যে সংগঠন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যে আমরা মুক্ত গণতান্ত্রিক চর্চার জন্য প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে রাজনীতি করার সকল সংগঠনকে উৎসাহিত করছে, সেই জায়গায় তারা আমাদেরকে এই ট্যাগ দিচ্ছে। আমি মনে করি এইটা তাদেরই ভিতরে আছে। ছাত্রলীগের যে কার্যক্রম আমি বিশ্বাস করি, আমি ধারণ করি, আমি লালন করি এবং আমি মনে করি যে ছাত্রলীগ এবং ছাত্র শিবির দুটার উদ্দেশ্য, আদর্শ এবং কার্যক্রম এক। তারা শুধু নাম দুটা, একটা ছাত্রলীগ নাম, একটা ছাত্র শিবির নাম। তারাই এই বাংলাদেশে দুই সংগঠনই নিষিদ্ধ হয়েছে। সুতরাং তাদের কার্যক্রম এবং তারা একটা আওয়ামী লীগের, একটা জামাত ইসলামের এবং একটা হচ্ছে আপনার ছাত্র শিবির, একটা হলো ছাত্রলীগ। এই সংগঠন দুটারই কিন্তু আপনার আদর্শ, উদ্দেশ্য, অ্যাক্টিভিটিস এবং ধ্বংসাত্মক কার্যক্রম, সন্ত্রাসী কার্যক্রম একদম সেম, প্যারালাল। শুধু তারা দুইটা নাম ধারণ করছে। আর সেটার প্রমাণ তো বর্তমান সময়ে ছাত্র শিবির দিয়েছে যে আমরা ছাত্রলীগ একটা সময় করেছি আর এখন আমরা ছাত্র শিবির করছি। 5 আগস্টের পরে যেখানে হাত দেয় ছাত্রলীগের নেতা হয়ে যায় ছাত্র শিবিরের সভাপতি। বর্তমান ডাকসুর যে ভিপি সাদিক কায়েম, সে করতো হলে নৌকা নৌকা। আমি আপনাকে বললাম যদি আওয়ামী লীগ, আপনি নিজে দেখেছেন কখনো না? হ্যাঁ, শোনা কথা, ভিডিও ভাইরাল হয়েছে, আমি আমার চোখ দিয়ে তো ভিডিও দেখেছি এবং সাংগঠনিক কার্যক্রমও দেখেছি। এটা তো আমার নিজের চোখে দেখা। আপনিও দেখেছেন নিশ্চয়ই, আপনি হয়তো বলবেন দেখে, আপনিও দেখেছেন। আমরা সাংবাদিক, আমরা অনেক কিছু দেখলেই বলতে পারি না। হ্যাঁ, কারণ আপনাদের চোখ দিয়ে মানুষ দেখে, আপনাদের মুখ দিয়ে মানুষ শুনে। এই আপনাদের প্রতি আপনার ফোর্থ স্টেট আপনাদেরকে অন্যভাবে বিশ্বাস করে। কিন্তু আমরা সবাই দেখেছি যে সেই নৌকা নৌকা স্লোগান দিয়েছে বিভিন্ন, এবং যে জিএস সে কত পদও ছিল। এই যে এতটা দুঃখজনক এই কাজটা তাদেরকে আমরা আজকে বলছি কিছু মানে সোশ্যাল মিডিয়ার কারণে তারা বাংলাদেশে তাদেরকে উপস্থাপন করা হয়েছে, জুলাই আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে বা এরকম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভূমিকা জুলাই আন্দোলনে আপনি যদি টেনে এনে এনে গল্প না বলেন তাহলে কখনো শেষ হবে না। তারা তো বলছেন যে তারাই সেই আন্দোলন করেছেন, সে সময় আপনারা জাতীয়তাবাদী ছাত্রদল বা বিএনপি এরাই গুপ্ত ছিল। আমরা যদি গুপ্ত থাকতাম তাহলে আমাদের মিছিল হয়েছে শাহবাগে, গ্রেপ্তার হয়েছে পার্টি অফিসের, আমাদের পার্টি অফিসের রিজভুল কবির রিজভী ভাই সহ আমাদের ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ ভাই, তিতুমির কলেজের সেক্রেটারি এবং আমাদের আরও অসংখ্য ছাত্রদলের নেতাকর্মী সহ কিন্তু পার্টি অফিস থেকে গ্রেপ্তার হয়েছে। আপনি যদি বলেন বাংলাদেশের প্রথম গুলিবিদ্ধ যদি বলেন তাহলে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের একনিষ্ঠ কর্মী অনিক কুমার দাস, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবু সাইদের ঠিক আগ মুহূর্তে গুলিবিদ্ধ হয়েছে। হয়তো সে শহীদ হয়ে গেলে আজকে তার নাম প্রথম শহীদ হিসাবেই থাকতো। তো ওই সকালবেলা সে পল্টনে মিছিল করে গিয়েছে শিক্ষার্থীদের। আমরা যে প্রতিদিন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে আমরা কিন্তু খুব ক্যাম্পাসগুলোতে আমাদের সকল অ্যাক্টিভিস্ট যারা আছে তাদেরকে নিয়ে প্রতিদিনই আমরা ক্যাম্পাসের পাশে গিয়ে তাদেরকে আমরা স্লোগান শিখিয়ে দিতাম, তাদেরকে আমরা কীভাবে আন্দোলনে নিজেদের সম্পৃক্ততা রেখে এটাকে বেগবান করতে হবে। আপনি একটা কথা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তখন তিনি অ্যাক্টিং চেয়ারম্যান ছিলেন আমাদের পার্টির, উনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সাথে বলেছিলেন এই আন্দোলনকে এক্সপেডিয়েট করার জন্য আমাদের কি কি করা যায় সেগুলো নিয়ে একটু চিন্তা করেন, আন্দোলনটাকে এটা টেনে নিয়ে যেতে হবে অনেক দূরে, আমাদের মনে হচ্ছে আন্দোলন ভালো কিছু পাওয়া যাবে। সুতরাং একজন দলের অ্যাক্টিং চেয়ারম্যান যখন এই কথাটা তো আপনি শুনেছেন, এই কথাটা তখনকার সময়ের, সেই কথাটা যখন উনি বলেছে তার মানে আমাদের সম্পৃক্ততা নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে তাহলে আমরা মনে করবো এই বাংলাদেশে সেই বিবেকহীন একটা মানুষ এবং এই বিবেকহীনদের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে দেওয়া উচিত না এবং নাই।
কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আপনি 142 জন শহীদ হয়েছে। পুরো বিএনপির মিলে যদি আমরা যদি সরকারের হিসাব অনুযায়ী প্রায় 1000-এর মতো শহীদ, আবার অনেক হিসেবে আছে 1500, অনেক হিসেবে 1300, অনেকে 600 বলে, আবার অনেকে 2000 বলে। তো এরকম যেই শহীদের সংখ্যা নিয়ে একটা আছে আপনার মানে ভিন্নমত আছে, তবুও আমরা ধরে নেই যে 1500 শহীদ হয়েছে। এটা আমরা সবাই বলি, এটার একটা লিস্ট আছে এবং সব জায়গা থেকে। তো আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের মিলে প্রায় 500-এর মতো শহীদ হয়েছে, 490-এর উপরে শহীদ হয়েছে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। এবং ছাত্র দলের 142 জন শহীদ হয়েছে। এবং শহীদ ওয়াসিম, আমি যখন 2022 সালে চট্টগ্রামে মহানগরে আমাদের সাংগঠনিক বিভাগীয় সাংগঠনিক সবাই যখন প্রচারণায় গিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে, শহীদ ওয়াসিম আমার সাথে মিছিল করেছে এবং শহীদ ওয়াসিম যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। সেই শহীদ ওয়াসিমের সে দ্বিতীয় শহীদ, তাহলে ছাত্রদলের ভূমিকা নেই এই কথাটা কি তারা বলতে পারে? আমি আপনাকে আজকে এখানে বলে যাচ্ছি, তাদেরকে আমি প্রশ্ন রেখে যাচ্ছি, ওই গুপ্ত সংগঠনকে যারা নিজেদেরকে মিথ্যার উপর প্রতিষ্ঠিত করার জন্য মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে মানুষকে ট্রল করে এবং বিভিন্ন মিথ্যা ছড়িয়ে বেড়ায়, সেই মানুষদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কোন ছাত্র শিবিরের কোন নেতা কখন কোথায় লড়াই করেছে তার ফুটেজ দেখান। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক, আমরা কিভাবে কারপিউ ব্যাগে কাজ করেছি, আমরা কিভাবে গুলির মুখে দাঁড়িয়ে সংগ্রাম করেছি, সকল ফুটেজ সোশ্যাল মিডিয়াতে বহবান। আমরা কিভাবে পুলিশের ডাকে এনেছি, এই সবাই আসুন। আমি নিজে রামপুরাতে যখন আমার পাশের একজন সহযোদ্ধা শহীদ হয়েছে, আমি তার লাশ নিয়ে হসপিটাল পর্যন্ত যাইনি, কারণ আমি যোদ্ধা, তখন রণাঙ্গন, আমি যোদ্ধা, আমি যাইনি। আমি আমার অন্য সহযোদ্ধাদেরকে দিয়ে বলেছি তার হসপিটালে নিয়ে যাও এবং ব্যবস্থা করো, প্রয়োজনীয় স্টেপগুলো নাও। তখন আমি যোদ্ধাই বলছি আসুন, সবাই আসুন, সাধারণ মানুষকে সম্পৃক্ত করে আমাদের আন্দোলনটাকে ম্যাস মুভমেন্ট হিসেবে, এবং আমাদের যে আন্দোলন, এই আন্দোলনকে আমরা তো আন্দোলনরত ছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠন আমরা আন্দোলনরত ছিলাম। সেই আন্দোলনের স্ট্র্যাটেজি, আন্দোলনকে বেগবান করার যে কার্যক্রমগুলো আমরা ভালো বুঝি। আমরা এই কারণে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার জন্য আমি আহ্বান করেছি, আমি নিজে অনেকবার আহ্বান করেছি। আসলে এইরকম ফুটেজ অসংখ্য মিডিয়াতে আছে, আপনি খুঁজলে পাবেন। শুধু আমি না, আমার মতো এরকম ছাত্রদলের সকল সহযোদ্ধা, আমাদের প্রেসিডেন্ট এখানে আহত হয়েছে মারাত্মকভাবে, সবাই জানে। কারফিউ ব্যাংকের সাধারণ সম্পাদকের সাথে আমরা সবাই মিছিল করেছি, পুলিশের গুলির মুখে দাঁড়িয়েছি, প্রতিরোধ গড়ে তুলেছি, এবং আমাদের অনেক নেতা গুলিবিদ্ধ হয়েছে, আমাদের সামনে শহীদ হয়েছে। আমি বিশেষ করে আপনাকে 19 জুলাইয়ের কথা আমি কখনো ভুলবো না। আমার 2 জন সহযোদ্ধা আমার সামনে, আমার 2 পাশ থেকে 2 জন সহযোদ্ধা শহীদ হয়ে গেছে। আমার তারপরে আপনার 4 জুলাই, 3 জুলাই, 4 জুলাই কারণ বাজারে আমি নিজে লাশ বহন করেছি আমাদের সহযোদ্ধার। তাহলে এই যে আন্দোলন, ছাত্র আন্দোলন 24-এর, এর জন্য আপনি প্রথম কাকে সফলতা দিবেন, বা কাকে, যদি স্বর্ণ পদকের ব্যবস্থা থাকতো, কাকে স্বর্ণ পদকটা দিবেন? আমি যদি এই আন্দোলনের সফলতার কাউকে দাবিদার মানে মনে মূল করি, কারিগর এবং যাদের কারণে হয়েছে, মূল কারিগর যদি আমি মনে করি, তখন আমি বিশ্বাস করি, আমি একটা দল ওন করি, আমি সেই দলের পক্ষে বলতেই পারবো। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই কথাটা বলেন না। উনি বলেছেন, আমরা বলছি ওনার কথা ধরেই, সকল শ্রেণী পেশার মানুষ যারা, একজন বৃদ্ধ মাও এই আন্দোলনের দাবিদার, এই আন্দোলন সফল করার অন্যতম কারিগর, একজন শ্রমিক এই আন্দোলন সফল করার অন্যতম কারিগর, একজন রিক্সা চালক এই আন্দোলনের অন্যতম কারিগর, একজন সাংবাদিক, একজন চিকিৎসক থেকে শুরু করে একজন আইনজীবী, এবং সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের অন্যতম কারিগর। তো আন্দোলনগুলো হয়, আন্দোলনের সম্মুখ ভাগে তো কারো থাকতে হয়, কোনো সংগঠনকে থাকতে হয়, সেটি কারা প্রথম দিকে ছিল? দেখুন, আপনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানটা ঘটেছে একটা কোটা সংস্কার আন্দোলন থেকে। আমরা জানি কোটা আন্দোলন আমরা 2018 সালেও করেছি, এরপরে আবার কোটা সংস্কার। আমি কিন্তু আপনাকে একটা বিষয় উল্লেখ করতে চাই, আমি ঠিক জুলাই আন্দোলনের আগেই দীর্ঘদিন অন্তরীণ থেকে কারামুক্তি পেয়েছি। আমি যখন কারাগারে ছিলাম তখন থেকে আমি পেপারে দেখতাম, আপনাদের সমকাল আর যুগান্তর, এই 2টা পেপার কারাগারে যাইতো, জেলে পাইতাম। তো আমি সেখানে দেখতাম যে শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন করছে, এবং কোটা পুনর্বহাল করেছে সরকার, সেই পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে। এরপর আমি যখন বের হওয়ার পর আমি নিজেই আন্দোলনের সাথে শরিক হয়ে গেছি, এবং এই আন্দোলনটাকে বেগবান করার লক্ষ্যে, আপনি জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটা তো প্ল্যাটফর্ম, আপনি যেটা জানতে চেয়েছেন, একটা প্ল্যাটফর্ম তো লাগবেই। কিন্তু সেই প্ল্যাটফর্মে অনেক সময়, যেহেতু দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, এই ফ্যাসিড শব্দটাও কিন্তু বাংলাদেশ শেখ হাসিনাকে প্রথম আমাদের মহাসচিব স্যারই বলেছেন। সুতরাং যখন এই আন্দোলন
যখন আমরা করছি, সেই আন্দোলনে যখন আমরা একটা উপলক্ষ পেয়েছি, একটা ব্যানার পেয়েছি, যেখানে সবাইকে আমরা একটা সময় যখন দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে করতে আমরা ভাবতাম কিভাবে সম্ভব এই সরকারকে পতনের জন্য, তখন আমাদের মাথায় কিন্তু কাজ করতো ম্যাস মুভমেন্ট ছাড়া, গণ আন্দোলন ছাড়া কিন্তু এই সরকারের পতন সম্ভব না। কারণ রাষ্ট্রযন্ত্রকে এমনভাবে কুক্ষিগত করেছে এবং সকল সেক্টরে নিজের কন্ট্রোল এবং আধিপত্যকে এমনভাবে আঁকড়ে ধরেছে তখনকার সরকার, সে কোনোভাবেই তাকে পতন ঘটাতে হলে আমাদের একদলীয় আন্দোলনে হয়তো সম্ভব না। এই কারণে আমাদের সবসময় টার্গেট থাকতো ম্যাস মুভমেন্ট যেন হয় এবং সাধারণ মানুষের সম্পৃক্ততা যেন বাড়ে। এই সাধারণ মানুষের সম্পৃক্ততা যেন বাড়ে, আমরা যখন দেখেছি, আমরা তো আন্দোলনরতই ছিলাম, আমরা যখন আচ্ছা, বুঝলাম যে আপনাদের ব্যাপক ভূমিকা ছিল। আপনি যাদেরকে গুপ্ত বলছেন তাদের ভূমিকাটা কি ছিল? আমি তো সেটা আপনার কাছে অনিয়ারে বলছি। যদি তারা এরকম আন্দোলন সংগ্রামে আমাদের যেরকম প্রতিটি জায়গায়, আপনাদের প্রতিটি মিডিয়া হাউসে আমাদের ছাত্রদলের অনেক ফুটেজ আছে, ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ হচ্ছেন, কাজ করছেন, মিছিল করছেন, বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, ওগুলো আছে, তাদেরকে এরকম কারো আছে কি না সেটাও আমরা দেখতে চাই। এবং তারা নিজেদেরকে আন্দোলনের সময় কি মাঠে ওইভাবে পেয়েছেন তাদের? আমরা একটা সময় আমরা যখন, আমি আপনাকে একটা জিনিস, সকল ছাত্র সংগঠন মিলে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র কনভেনশন হয়েছিল, তখন কিন্তু এই সংগঠন ছিল না। আমরা কিন্তু সকল ছাত্র সংগঠন মিলিয়ে, ছাত্রলীগ আর ছাত্রলীগের সাথে যারা তখন সমমনা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছিল, তারা ছাড়া বাংলাদেশের সকল ছাত্র সংগঠন মিলিয়ে আমরা 12ই অক্টোবর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমরা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র কনভেনশন করেছি। এবং সেখানে এই বর্তমান গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবির ছিল না, তাদেরকে নেওয়া হয়নি। এবং আমাদের যেটা আত্মপ্রকাশ যেদিন ঘটেছে এই ডিআরইউতে, সেদিনই কিন্তু প্রায় 18টার বেশি ছাত্র সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য নামে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। এবং ওই প্ল্যাটফর্মের অনেকে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বের মধ্যে ছিল, এই সমন্বয় কমিটিতে ছিল। সুতরাং আমাদের কার্যক্রম তো দীর্ঘদিনের, এই কারণে আমরা পেয়েছি দুই একজন যারা নেতৃত্বে ছিল, সভাপতি, সাধারণ সম্পাদক, দেখা যাচ্ছে যে তাদেরকে আমরা একটা সময় চিনতাম, তাদের সাথে আলোচনা যখন দেখতাম যে তারা সংগঠন করে, তাও হচ্ছে তারা দুই একজন, মানে আপনার সেটা একটা আন্দোলনকে বেগবান করার জন্য যে বিস্তৃত পরিধির যেই রাজনীতি করা দরকার, সেই চর্চাটা তারা করছে না। এবং তাদের দুই একজন, আপনি এখনও দেখেন তাদের কিন্তু নেতৃত্বের প্যাডে দুই একজনই আছে, 4-5 জন, 10 জন, 15 জন, এর বাহিরে কিন্তু কেউ নাই। কারণ কোনো এক সময়, আমি আপনাকে এটা উল্লেখ করতে চাই, এই গুপ্ত সংগঠন তাদের অ্যাক্টিভিটিসগুলো পাবলিশ না করার পেছনে একটা বড় কারণ আমার কাছে মনে হচ্ছে, কোনো এক সময় যদি আবারও আওয়ামী লীগ ছাত্রলীগ ফিরে আসে, তারা যেন, আমরা তো ওপেন ভাই, আমাদেরকে তো রাখবে না ভাই। জুলাই আন্দোলন না হলে তো আজকে আমি হয়তো কবরে থাকতাম, আমি আর মতো এরকম অসংখ্য সহযোদ্ধা কবরে থাকতো। এই অনেকবার মৃত্যুর পথে কিন্তু আমরা ফিরে আসছি। আমি 2015 সালে গুলিবিদ্ধ হয়ে 4তলা থেকে পড়ে গিয়েও মৃত্যুর পথ থেকে আমি ফিরে আসছি, গুম হয়েও কিন্তু মৃত্যুর পথ থেকে আমরা ফিরে আসছি। কিন্তু এবার যদি আমরা 24-এ যদি ছাত্রযন্ত্রের গণঅভ্যুত্থান ঘটিয়ে যদি আমরা ফ্যাসিস্ট সরকার পতন না হতো, ভাই আমি আজকে কবরে থাকতাম, হয়তো আজকে আর আমাকে আপনি খুঁজে পেতেন। এরকম আমার ছাত্র দলের অনেক নেতাকর্মী, আমার দলের অনেক নেতাকর্মী কিন্তু আজকে কবরে থাকতো। তো তারা এখন এগুলো পাবলিশ করে না কেন জানেন? যদি কখনো ছাত্রলীগ আর আওয়ামী লীগ ফিরে আসে, তখন তারা আবার বলবো আমরা তো আপনাদের ভাই, আমাদের এই যে কোনো ফুটেজ নাই, তখন সেই যে ছাত্রদল করেছে, তখন আন্দোলন ছাত্রদল আসলেও কি ফিরে আসার কোনো সম্ভাবনা দেখছেন তাদের? আমরা কখনো, আজ থেকে 40 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, কখনো যদি এই সংগঠন, একটা রাজনৈতিক দল তো একটা আদর্শের উপরে ভিত্তি করে সংগঠিত হয়। তো একটা রাজনৈতিক দলকে তো আপনি চাইলেই একদমই রেডিকেটেড করতে হলে তার বিচারের আওতায় এনে তার অনেকভাবে করতে হবে। তো তাদের কার্যক্রম, বিচার প্রক্রিয়া চলছে। এবং কেউ যদি আমি থাকবো কিনা আমি জানি না, ওই সময় যদি আবারও তারা একটা সময় তাদের যে অন্যায়গুলো আছে যদি জনসমক্ষে মাপছে, তাদের বিচার কার্যকর হয়ে তারা যদি আরও পরে ফিরে আসে, তখন তারা হয়তো বলবে যে ভাই, তাদেরকে বলবে এরা যে আমরা তো আপনাদেরই ভাই, দেখেন আমরা কিন্তু, আমাদের কোনো ফুটেজ নেই, আন্দোলন তো ছাত্রদলই করেছিল, বিএনপি করেছিল, আন্দোলন কিন্তু আমরা করিনি, এটা বলবে বলেই কিন্তু তাদের কোনো যদি ফুটেজ থাকেও সেটা সামনে আনছে না। বিষয়টা যেটি জানতে চাচ্ছি আপনার কাছে, একটি সংগঠন, এটা তো একটা নাম তো আর কখনো কোনো অপরাধ করে না। যারা অপরাধ করেন তারা তো সেই সংগঠনের কর্মী, নেতৃত্ব যারা থাকেন, তারা হয়তো বা অন্যায় করেছেন। তো তাদের নিষিদ্ধ না করে যে সংগঠনটা, যে বাংলাদেশ ছাত্রলীগকে সংগঠন করা হচ্ছে, এই ছাত্রলীগের তো ব্যাপক অবদান রয়েছে দেশের। 52 ভাষা আন্দোলন, 62 ছাত্র আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, এরশাদ বিরোধী আন্দোলন, প্রতিটা আন্দোলনে কিন্তু ছাত্রলীগের ভূমিকা ছিল। অন্যায় যারা করেছেন
তাদেরকে নিষিদ্ধ করা যেতে পারে, কিন্তু এই যে নামটাকে নিষিদ্ধ করে রাখা, এটাকে আপনি কতটা সমর্থন করেন? দেখুন, ছাত্রলীগের হাতে আমরা অনেক নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি। আমরাও দেখেছি ছাত্রলীগ বলতে আপনারা ছাত্রলীগ নামধারী যারা, আপনি বলছিলেন সেই ছাত্রলীগে কিন্তু এই গুপ্ত সংগঠনের কর্মীরাও ছিল। আমি আপনাকে সেই কথাই বলছি যে আপনি যে প্রশ্নটা করেছেন যে নামটাকে কি নিষিদ্ধ করা যায় কিনা। দেখুন, আমি যদি কোনো অন্যায় করি, এখন আমি একটা অন্যায় করেছি যে আমি একটা জায়গায় ভুলবশত আমার মনের অজান্তে আমি একটা অসহায় মানুষকে নির্যাতন করেছি, সেই অসহায় মানুষটা আমি ব্যক্তিকে, এই দায়ভার কিন্তু আমি ব্যক্তি নিবে না। আমি কি করতে লুকিয়ে থাকতে পারি, কিন্তু আমি ব্যক্তি ছাত্রদল, আমি একটা প্রতিষ্ঠানের সাথে আছি। এই প্রতিষ্ঠানের ব্যানারে তো হাজার হাজার ছাত্র ছাত্রী থাকে, এই যে সবাই তো আর এই অন্যায়টা করে না। হ্যাঁ, আমি সেই কথাই বলছি। আপনার যে কর্ম, যেই কর্মের কারণে একটা সময় ছাত্রলীগের ইতিহাস উজ্জ্বল ছিল, গৌরব ছিল, সেটা তো ম্লান করে দিয়েছে। বিগত 17 বছরের নির্মম নির্যাতনে তো তাদের হাতে সংগঠিত হওয়া সকল ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে যখন মানুষ ফুঁসে উঠেছে, এবং সে তো পরবর্তীতে রাজনীতি করতে পারে না, এবং তার রাজনৈতিক অধিকার তো সে নিজেই নষ্ট করেছে। এবং তার রাজনৈতিক একটা সংগঠন হিসেবে যা তার কাজ হওয়া উচিত মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, জনতার স্বার্থে, সেটা না হয়ে জনগণ বিরোধী, দেশ বিরোধী এবং শিক্ষার্থী বিরোধী যে কার্যক্রম করেছে, তার জন্যই তো তারা আজকে নিষিদ্ধ হয়েছে। আমি মনে করছি যে একটা দল, আমি তো একটা বলেছি, যে কোনো দল তার আদর্শের উপরেই প্রতিষ্ঠিত হয়, এবং তাদের যদি তাদের আদর্শ ধরে রেখে তারা তাদের ভুল শুধরিয়ে যেই প্রজন্ম অন্যায় অবিচার করেছে, অত্যাচার করেছে, সেই প্রজন্ম তাদের বিচার হয়, এবং তার পরবর্তী তারা যদি শুধরে আরও কয়েক যুগ পরে যদি তারা বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করে, বাংলাদেশের মানুষ যদি কোনো সংগঠনকে গ্রহণ করে, সেখানে তো আপনি বলার কিছু নেই। আমি তো যেই সংগঠনের দ্বারা আমি নির্যাতিত হয়েছি, আমি তো চাইবো এই সংগঠনের রাজনীতি করার দরকার নাই, কিন্তু বাংলাদেশের জনগণ যাদের জন্য আমরা রাজনীতি করি, তারা যদি চায় যে না এরা রাজনীতি করবে, তাহলে তো আমাদের কিছু করার আপনারা নেই। জাতীয়তাবাদী ছাত্রদল ভয় পায় কিনা আবার ছাত্রলীগ আসুক বা না আসুক? আসলে জাতীয়তাবাদী ছাত্রদল একদমই নির্ভীক, এরা কখনোই এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়ায় না এবং ভয় পায় না। আমরা মনে করি আগামীর সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে ভূমিকা পালন করলে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে একজন দুস্থ মানুষ থেকে শুরু করে উপর পর্যায়ের মানুষ পর্যন্ত উপকৃত হবে, আমরা সেই রাজনীতি চাই। এবং আমরা কোনোদিন ছাত্রলীগ আসবে এই ভয় আমরা পাচ্ছি না, এবং ছাত্রলীগ আসলে বা ছাত্রলীগ রাজনীতি করতে পারলে আমাদেরকে তারা কী করবে এটা ভয় পাচ্ছি না। আমরা তো তাদের বিরুদ্ধে 17 বছর দাঁড়িয়ে রাজনীতি করে গেছি। তারা আমাদেরকে ক্যাম্পাসে দেখলেই পিটাইতো, আমাদেরকে তারা দেখলেই অত্যাচার করতো, নির্মম করে পিটিয়ে পুলিশে দিয়ে দিত, এবং তারা আমাদেরকে এমন নির্যাতন করেছে যে নির্যাতনের ভাষা আপনি জানেন, অবর্ণনীয়। আমাদের এমনও হয়েছে রুমের মধ্যে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা পিটিয়ে মুক্তিপণ দাবি করেছিল। এরকম অসংখ্য উদাহরণ আমাদের জীবনে আছে। তো আমরা আসলে ভয় পাই না। কেউ যদি কারো সাধারণ বাংলাদেশের মানুষ যদি কখনো কাউকে রাজনীতি করার সুযোগ দেয়, সেটা তো আর আমরা তো মানুষের গলা টিপে ধরবো না, যেরকম শেখ হাসিনা ধরেছে বিদায় মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছে। এবং তারা এই কাজ ছাত্রলীগ আওয়ামী লীগ মানুষের গলা টিপে ধরেছে দেখেই চলাফেরার স্বাধীনতা, বলার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, এবং ভিন্ন মতের যে গোষ্ঠী তাদেরকে নিপীড়ন করার কারণে কিন্তু সাধারণ মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ বা অন্যান্য তাদের অঙ্গ সংগঠন কিন্তু আজকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। বাংলাদেশের রাজনীতিতে কিন্তু বর্তমানে শেখ হাসিনা একটা অপ্রাসঙ্গিক নাম, এখন কোনো কারণে প্রসঙ্গটা আসে না। ভয় কেন? না, ভয় তো নেই, আমি তো ভয়ের কথা বলছি না। নিষেধাজ্ঞা দিয়ে রাখা কর্মকাণ্ড, মিটিং মিছিল, তাদের সাধারণ এই যে বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন সংবাদে, সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন জায়গায় তারা মিছিল করছেন, মিছিল করার সঙ্গে সঙ্গেই এই পুলিশ যে বা আইন শৃঙ্খলা বাহিনী যে তাদের ধরে নিয়ে আসছে, এখনো কিন্তু প্রচুর, যেমন তারা যখন ক্ষমতায় ছিল আপনাদের হাজার হাজার নেতাকর্মী জেলে ছিলেন, অত্যাচারের মুখে ছিলেন, সেটা তো এখনো দেখা যাচ্ছে। তার মানে যার বিরুদ্ধে কোনো মামলা নাই তিনিও মিছিল বের করলে বা তার খোঁজ পেলে তাকেও নিয়ে জেলে রাখা হচ্ছে। দেখুন, তাহলে কি পরিবর্তন হলো? দুই একজন যদি আজকে না বেরোতে পারতো, দুই একজনকে যদি, যারা অন্যায় করেনি সেই দুই একজনকে যদি মানুষ থাকতে না দিত, তাহলে কিন্তু তারা একটা মিছিল করার দুঃসাহস করতো না। দুই একজন ভালো ছিল বিদায় হয়তো এখন তারা একটা দুটো মিছিল করতে পারছে। আর আমি আরেকটা এই মিছিলের পেছনে আপনাকে আমার অবজারভেশন, কারণ যেহেতু একজন রাজনৈতিক কর্মী হিসেবে প্রতিটি ঘটনায়
আমাকে বিশ্লেষণ করতে হয়, আমাকে অবজার্ভ করতে হয়। তো আমার কাছে এই মিছিলগুলোর পেছনে আমি কিছু কারণ খুঁজে পেয়েছি। কিছুটা হচ্ছে, আমি দেখবেন একটা রাষ্ট্র যখন খুব ভালো চলে তখন বিরোধী দল সেই রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করার জন্য অনেক উস্কানি দেয়। আপনি দেখেছেন আমাদের এই বর্তমানে যারা নতুন দল করেছে এনসিপি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে, যাদের অবস্থার পরিবর্তন হয়েছে, যাদের অর্থনৈতিক, সামাজিক এবং সকল মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এবং আমি এমনও আমার চোখে দেখেছি যে ওই সংগঠনের এই ছেলে কখনো নিজে যে একটা কিছু করবে, খাবে, সেই সুযোগও ছিল না আমার সামনে, আমার পরিচিত। আমি তাদেরকে দেখেছি, হ্যাঁ তারা আমাদের সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, আমরা অস্বীকার করছি, কিন্তু আজকে তার মর্যাদা, তার গুরুত্ব ওই দল করার কারণে, ওই সংগঠন করার কারণে আমার চেয়ে অনেক উপরে উঠে গেছে। আপনি মনে করেন আগে আমার সাথে দেখা করার জন্য বারবার ফোন দিত। যখন তারা এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে, ছাত্র জনতা গণ অভ্যুত্থান ঘটেছে, তখন আমরা তো খুব পার্সোনালিটি নিয়ে রাজনীতি করি, আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যক্তিত্বকে ধারণ করি। এই কারণে আমরা তো কারো হাওয়ায় বাসি না, এই কারণে আমরা অবজার্ভ করে দেখি যে তারা খুব লাফায়। তখন আমরা বুঝি যে একটা মানুষের, সাধারণ মানুষের অভ্যুত্থানে তোমাদের সৃষ্টি, আবার তোমাদের সাধারণ মানুষের প্রলয়ে হয়তো অহংকার বেশি করলে তোমরা রাজনীতি করার সুযোগ পেয়েছো, এই রাজনীতিটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে আমরা অনেক চিন্তা করি। যেমন আমি এই মিছিলগুলোর পেছনে আপনাকে যেটা বললাম, সেই কথাতে ওই কথাগুলো চলে আসছে। মিছিলগুলোর পেছনে আপনি জানেন আওয়ামী লীগ বিগত 17 বছর এমন কোনো জায়গা নেই, লুটপাট, দুর্নীতি, এত ছাত্রলীগের সভাপতি 22,000 কোটি টাকার মালিক হয়েছে, এরকম অসংখ্য উদাহরণ কিন্তু আওয়ামী লীগ স্থাপন করেছে। আপনি জানেন আমাদের এই দেশের মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং বলেন, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা অনেক বেশি। কাউকে যদি 500 টাকা দিয়ে দেওয়া হয় তখন কিন্তু সে একটা মিছিলে অংশগ্রহণ করবে। তো আমার কাছে আমি অবজার্ভ করেছি অনেক যারা 2-1 জন মাস্ক পরে থাকে তারা কিন্তু, আমি দেখতে পাচ্ছি যে তারা ঠিক আছে, তারা আওয়ামী লীগ করেছে, কিন্তু হয়তো মানে মানুষের জন্য ক্ষতিকর, সকল আওয়ামী লীগই মানুষের জন্য ক্ষতিকর ছিল এমনটা বলা এই দেশের জনগণ বলছে না। আমরাও মনে করি যে আওয়ামী লীগ খুবই খারাপ কাজ করেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে আর কোনো রাজনৈতিক দল করে না। বাংলাদেশের রাজনীতিটাকে একটা নিম্ন জায়গার রাজনীতিতে পরিণত করেছে আওয়ামী লীগ। কিন্তু কিছু মানুষ হয়তো 2-1 জন মানুষ হয়তো ভালো কাজ করছে, তারা থাকতে পারছে, তারা এখন সংগঠিত হওয়ার চেষ্টা করতেছে। এবং যে জনসভা, এই যে ভালো মানুষ যে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, ভালো আওয়ামী লীগের নেতা কর্মী, তো সেখানে বাধা কেন? সেখানে তো বাধা না। আপনি কাদেরকে আন আপনি জানেন মিছিলে? যাদেরকে দিলে আপনি 500 টাকা দিলে আরেকজন মানুষকে খুন করে ফেলতে পারবে, এরকম অ্যাডিক্টেড টোকাই এদেরকে নিয়ে মিছিলে নিয়ে আসে। এরা যদি বিশৃঙ্খলা করে, আপনি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী, তো দেশকে শান্ত রাখার চেষ্টাই করবে। আপনি মিছিলের মধ্যে যে উপস্থিতি, এখন সেই উপস্থিতি তো আপনি যখন মিছিল হয় আমরা তো দেখি সেখানে যাদেরকে 500-1000 টাকা দিলেই মিছিলে আসবে তারাই কিন্তু আসে। সুতরাং এদেরকে দ্বারা তো যেই কোনো কাজ সম্ভব। সুতরাং এই রিস্ক তো রাষ্ট্র নিবে না। একটা যদি আপনি সাধারণ মানুষ যদি আজকে বলে যে আওয়ামী লীগ রাজনীতি করবে, ছাত্রলীগ রাজনীতি করবে, সরকার আপনি কোনো ক্ষমতা আছে আমার আপনার কোনো কথা বলার? সাধারণ, এই দেশ তো গণতান্ত্রিক রাষ্ট্র। এই গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র, সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেটাকে লালন পালন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র মা হয়েছেন, এবং বর্তমানে সেটা দ্বারকবাহী হয়েছেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী। সকলের রাজনীতি করার অধিকার আছে, কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য তো অবশ্যই কাউকে সুযোগ দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আইনশৃঙ্খলা রক্ষা করেই যাচ্ছে, তার জন্য কে ভালো কে খারাপ এবং কেন হচ্ছে না সেটা আসলে মুখ্য না। মুখ্য হচ্ছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি না করে একটা দেশের সবার অংশগ্রহণমূলক থেকে একটা সমৃদ্ধ দেশের দিকে আমরা চলে যাব, সেই জায়গাটাই কিন্তু বর্তমান সরকার কাজ করছে। সরকারের যেই উদ্যোগগুলো গ্রহণ করছে আপনি দেখেছেন সকল জায়গায় প্রশংসিত হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী যদি আপনি আজকে এখন এই মুহূর্তে আমার সাথে যদি আলোচনা করেন, রামিসা হত্যাকাণ্ড যেভাবে হয়েছে, আমার আপনার সকলের, ওই যে আমাদের আইনমন্ত্রী একটা কথা বলেছিল আজকের সংসদে আমি শুনেছিলাম যে মাউসেদিং একটা কথা বলেছে, অনেক মৃত্যু বড় পাহাড়ের মতো ভারী, আবার অনেক মৃত্যু পাখির পালকের মতো হালকা। সুতরাং রামিসার যেই কাহিনী, এই কাহিনী পুরো বাংলাদেশ না পৃথিবী চমকে উঠেছে, এ তো নৃশংস। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী সেই বাসায় গিয়েছেন, আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসের বাস্তবায়ন আজকে আপনারা দেখেছেন। কিন্তু ওই 2 আসামিকে, সোহেল এবং তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং সেটা কার্যকর করে খুব অচিরেই রামিসা যেন বাংলাদেশে আর এরকম কোনো রামিসা যেন তাদের এই পাশবিকতার শিকার না হয়, সেটা দৃষ্টান্ত স্থাপিত হবে। এই নৃশংস ঘটনার কথা বললেন আপনি, এটা অবশ্যই এই বিচার কাজে যে সফলতা, এটা অবশ্যই প্রশংসনীয়।
এটা বাস্তবায়নের ক্ষেত্রেও কি এই ভূমিকাটা থাকবে? আমি আপনাকে শুধু একটা কথাই বলি, বিগত 17 বছরে মানুষের মনে, সাধারণ মানুষের মনে যে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছিল যে আমাদের সরকার কি তাহলে সব সময় বিচার কার্য করতে বাধাগ্রস্ত করে কিনা। আপনি দেখেন বিচার বিভাগের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা পরিপূর্ণভাবে বজায় রাখবে বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আশ্বাস দিয়েছেন এবং আশ্বস্ত করেছেন। তার অনেকগুলো রিফ্লেকশন কিন্তু আছে। আপনি দেখবেন অনেক মানুষ যারা নিরুপায় হয়ে বা বিভিন্ন ধরনের উদ্দেশ্য প্রণোদিত হয়ে কারাগারে ছিল বা যারা মামলার শিকার হয়েছে, তাদের কিন্তু যাদের প্রকৃতভাবে দোষী না, বিচার বিভাগের স্বাধীনতা বজায় রেখে সেই বিচার কার্যক্রমগুলি পরিচালিত হচ্ছে। এবং গত 17 বছরের যে অন্যায় বাংলাদেশের মাটিতে সংগঠিত হয়েছে, সেই অন্যায় আর কখনো বাংলাদেশে যেন সংগঠিত না হয়। অনেক ভালো ভালো কথা শুনিয়েছেন এবং এই সরকারের অনেক প্রশংসাই করেছেন। যদিও বা 100 দিন খুব বেশি না মূল্যায়ন করা, খুব অল্প সময়, তারপরেও এই সরকারের কোনো ভুল চোখে পড়েছে কিনা আপনার? না 100তে 100ই? দেখুন, আমি বর্তমান সরকার দলের একজন রাজনৈতিক কর্মী। আমি আমার দলের আমার নিজস্ব প্ল্যাটফর্মে, আমার সাংগঠনিক কার্যক্রমে আমি আমার দলের অনেক সমালোচনা করব। আমি যদি অনএয়ারেও আমার দলের কোনো সমালোচনা করি, সেটা হয়তোবা আমার আত্মহত্যার মতোই হবে। কিন্তু আমার দল এখন পর্যন্ত বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কোনো কার্যক্রমকে আপনি মানে সমালোচনা করবেন এইরকম সুযোগ এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। এবং ওনার কার্যক্রম, ওনার নমনীয়তা, ওনার ব্যক্তিত্বের মাধ্যমে আগামীর বাংলাদেশে যে একজন রাষ্ট্রনায়ক তা ওনার বাবার মতো, ওনার মায়ের মতো পাচ্ছে, এটাতে কোনো অস্বীকার না। আপনি যদি এখনও গুগলে সার্চ দেন হু ইজ দ্য ডিসেন্ট প্রেসিডেন্ট অর ডিসেন্ট প্রাইম মিনিস্টার অর ডিসেন্ট লিডার অফ বাংলাদেশ, তাহলে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা কিন্তু আসে। আপনি আমার শেষ হলে আপনি দিবেন, আমি দেখছি উনি ওনার বাবা মাকেও ছাড়িয়ে যাবেন। আমরা সেই স্বপ্ন দেখি। শুধু আমাদের যে কাজ হবে, আপনারা যারা 4th স্টেট আছেন, আপনারা এই বর্তমান প্রাইম মিনিস্টারের নেওয়া উদ্যোগগুলোকে এবং বর্তমান প্রাইম মিনিস্টারের সকল কার্যক্রমগুলোকে যদি মানুষের মাঝে সুন্দরভাবে প্রচারণা করেন এবং মানুষকে বুঝান যে বিষয়টা এরা হয়েছে, প্রাইম মিনিস্টার গ্রহণ করেছেন, তাহলে আরও বেশি মানুষের আস্থা উনি অর্জন করতে পারবেন। এই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই যদি অন্যায় হয়ে থাকে সেটা সমালোচনা করবেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের প্রাইম মিনিস্টারের কোনো আপত্তি নেই। আপনি সমালোচনা করেন। আপনি জানেন তো 5 আগস্ট পরবর্তী সময় একটা কার্টুন হয়েছিল আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে, উনি আবার শেয়ার করে সেটাকে উৎসাহিত করেছেন। সুতরাং আপনারা যে বাক স্বাধীনতা, আপনারা যে কথা বলার স্বাধীনতা, আপনার যে নিজস্বতা বা প্রদর্শনের যে স্বাধীনতা, সেটা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী ক্ষুণ্ণ রাখবেন। এবং আমি বিশ্বাস করি যদি উনি ভুল করেন অবশ্যই আপনারা সমালোচনা করবেন, আমরাও সমালোচনা করব। আবার যখন উনি ভুল না করেন, আপনারা কিন্তু সেই জিনিসগুলোকে মানুষের মাঝে ছড়িয়ে দিবেন। এটা আপনাদের প্রতি আমাদের আশা এবং অনেক অনেক প্রত্যাশা। ধন্যবাদ জিয়াউদ্দিন বাসিত। আসলেও তাই যে আপনি যে কথাগুলো বললেন, ভালোর দিক দিয়ে আমরাও চাই, ভালোর দিক দিয়ে যেন নতুন দৃষ্টান্ত স্থাপিত হোক, সেই আশায় থাকলো। তবে এটাও তো সত্যি যে সরকার শুধু একজনকে দিয়ে হয় না, সরকার অনেকের কর্মকাণ্ড দিয়েই সরকার। অতএব ভালো কাজ করতে হলে আপনাকে সবাইকে মিলেই আপনাকে একটা কথা শেষ অন্তর্ভুক্ত করি। প্রাইম মিনিস্টারের ক্যারেক্টারিস্টিক্স ইতোমধ্যেই আমাদের হায়ারার্কি সিনিয়র লেভেল থেকে জুনিয়র লেভেল পর্যন্ত কিন্তু ছড়িয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে আমরা এখন অনেকেই অনেক জায়গায় অনেক সংযত, প্রাইম মিনিস্টার যে কাজগুলো করছেন সেই কাজগুলো প্রশংসার দাবি রাখছে, যেমনটি আমাদের অনেক নেতাকর্মীও ওনাদের মাঝে ঠিক সেই রকমই ওনার মতো করে পরিবর্তন নিয়ে আসছেন। এবং এটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অব্যাহত থাকুক, অন্তত সেই কামনা সাধারণ মানুষ হিসেবে আমরা করতেই পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জিয়াউদ্দিন বাসিত। ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন।